সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন নিউ এজ সম্পাদক নুরুল কবির। নুরুল কবির, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে অবশেষে ভোটের রোডম্যাপ কমপ্লিট শাটডাউন। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল শাটডাউন চলবে, ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। মানবজমিন ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরে তফসিল, মঞ্চ ৭১-এর অনুষ্ঠান ঘিরে মব। কালের কণ্ঠ, ওষুধের চড়া দামে নাজেহাল ক্রেতা, ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনের মহড়া। আমার দেশ, বাংলাদেশিরা বিদেশমুখী ৫ রোগের চিকিৎসায়, ইসি তফসিল দেবে ২ মাস আগে। আমাদের সময় ৫.৫ মাসের নির্বাচনী পথনকশা, মর্যাদার লড়াইয়ে বন্ধ লেখাপড়া। কালবেলা নির্বাচনী সড়ক এখনও মসৃণ নয়, রমজানের আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল। দেশ রূপান্তর, রোজার আগেই ভোটের ছক, ৫ মন্ত্রী পারেননি, পেরেছেন বশির। সময়ের আলো, গুচ্ছ পরিকল্পনা নিয়ে ছাড়ল ভোটের ট্রেন, ১০ বিষয়ে একমত হলেও সীমান্ত হত্যায় দ্বিমত। চলবে কমপ্লিট শাটডাউন, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আলোকিত বাংলাদেশ, রমজানের আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল, সীমান্তে হত্যা নিয়ে বিএসএফের ব্যাখ্যায় দ্বিমত বিজেপির। আপনি জানেন যে নির্বাচন কমিশন এর তরফে আগামী নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যেটা মানে জানেন তো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বা প্রথম সপ্তাহে, যেখানে ডেট এখনও বলা হয়নি, নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচন নিয়ে ওই সব তো জানেনই, নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন বক্তব্য আছে। বিএনপি স্বাগত জানিয়েছে, জামাতে ইসলামী বলেছে যে এটা অস্পষ্ট, আর মানে এনসিপি বলেছে এটা রোডম্যাপে রক্ষিতে। তারা যেটা বলছে যে মূলত এটা হচ্ছে যে কিতে জুলাই সনদের পরিপন্থী, বা পরিপন্থী ঠিক না, মানে জুলাই সনদ থেকে, মানে তারা জনসনদ চূড়ান্ত হওয়ার আগেই এইটা রোডম্যাপটা ঘোষণা করা হয়েছে। এই ছিল মূলত। তখন আমাকে কি বলতে হবে বলেন? না, নির্বাচন নিয়ে যে মানে আশঙ্কা হচ্ছে যে বাংলাদেশে আমি মনে করি যে একটা স্টেবল সরকার দরকার, যার অথরিটি থাকবে, যার গভর্নেন্সের কিছু দৃষ্টিভঙ্গি পরিষ্কার থাকবে, এইরকম একটা সরকার দরকার, যার কিছু ধরনের জবাবদিহিতার জন্য কোনো প্ল্যাটফর্ম থাকবে। কেন বলছি কথা? এই মুহূর্তে বাংলাদেশে অধ্যাপক ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত আছে, এই ব্যাপারে কোনো রকম বিতর্কের অবকাশ নাই যে এই মুহূর্তে বাংলাদেশের সক্রিয় যতগুলি রাজনৈতিক সংগঠন আছে, তাদের সমর্থনের এবং সহযোগিতার ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে তাদের একটা পরিষ্কারভাবে রাজনৈতিক ন্যায্যতা আছে। আইনগত কিছু বিতর্ক আছে, সেগুলো তো আছেই, প্রথম থেকেই ছিল। কিন্তু এই সরকারের যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে এই সরকারের কোনো প্ল্যাটফর্মে এত দীর্ঘদিন ধরে আছে, ১ বছর হয়ে গেল, যে অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জনগণের একটা রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই তাদের তো প্রয়োজন ছিল নিয়মিতভাবে পরিষ্কারভাবে কি করছে, কোনটা কেন করছে, হ্যাঁ, কোন সিদ্ধান্ত হচ্ছে, কেন হচ্ছে না, এগুলো জনগণের কাছে অপ্রত্যক্ষভাবে, যেহেতু এই মুহূর্তে কোনো পার্লামেন্ট নাই, অপ্রত্যক্ষভাবে হইলেও সেটা পরিষ্কার, প্রায় প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে সেগুলো জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু এই সরকারের কর্মপদ্ধতির মধ্যে জবাবদিহিতার কোনো চিন্তা কিংবা ভাবনা, কোনো দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করছি না। তো গণতান্ত্রিক সরকারই যদি চাওয়ার জন্য এত আত্মত্যাগ, সেখানে আমাদের প্রতিনিধিত্বমূলক সরকার দরকার, জনগণের কাছে প্রতিনিধিত্বমূলক, এবং জবাবদিহিতা, সরকারের জন্য জবাবদিহিতার জায়গা থাকতে হবে। এটা এই মুহূর্তে নাই। একটা সরকারের যেমন নিপীড়নমূলক হওয়া দরকার নাই, তেমনি একই সঙ্গে তাকে গভর্নেন্স ইস্যুটা বোঝা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমি একটা উদাহরণ দিই। আপনার ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সারা দুনিয়াতে যে একটা
অর্থনৈতিক শক তৈরি হয়েছিল, তার কারণে আপনার ফুডের দাম, খাদ্যের দাম সারা পৃথিবীতে বেড়ে গিয়েছিল। কিন্তু সেগুলো গত কয়েক বছর পরে এই 22 সাল থেকে কমা শুরু হয়, 23 সাল থেকে আরও কমে, এবারও কমেছে। কিন্তু বাংলাদেশের চালের দাম বাড়ছে কেন? মনিটরিং নাই, ইকোনমিস্টরা তাই বলছে। ডলারের দাম কমেছে, সেটা একটা কারণ। মনিটরিং নাই, গভর্নেন্স বলতে কিছু নাই, মিলারদের ব্যাপারে নানান অভিযোগ উঠছে, আবারও নানান ধরনের সিন্ডিকেটের কথা উঠছে। তাহলে এখানে তো একটা জনস্বার্থপরায়ণ সরকার থাকলে, প্রতিনিধিত্বমূলক সরকার থাকলে, তার জবাবদিহিতার প্রশ্ন যদি থাকতো, তাহলে এইরকম ঘটনা ঘটবার কথা না। মনিটরিং থাকবে না কেন? তার কাজটা কি? তো এইখানেও তাদের বিরাট ল্যাপস দেখা যাচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, তারা এমনিও কতগুলি কথা দিয়ে তারা কথা রাখে না। আমি দুটো উদাহরণ দিই, দেশি এবং বিদেশি। আপনি সাম্প্রতিককালে, এবং যেটা ক্রমাগত বেড়ে চলেছে, অধ্যাপক ইউনূসের সরকারের বেশ কজন মন্ত্রীর বিরুদ্ধে কতগুলি প্রকাশ্যে, কতগুলো সমাজের মধ্যে ফিসফাস হচ্ছে যে তারা দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ছেন। তো প্রশ্নটা হচ্ছে যে এই সরকার তো ক্ষমতায় এসে প্রথমে বলেছিল যে জনগণের সামনে প্রতিজন মন্ত্রীর যে ইনকাম, তাদের যে সম্পদের বিবরণ প্রকাশ্য করবেন। তো 1 বছরের বেশি হয়ে গেল, তা তো করেন নাই। দুর্বলতাটা কোথায়? তাহলে দুর্নীতির অভিযোগ, সমাজের ভিতরে ফিসফাস, এটার সঙ্গে এটার একটা সঙ্গতি আছে। অর্থাৎ তারা কেন এটা করলেন না? তারা নিজেরাই কথা দিয়েছিলেন। কিংবা ধরুন আমরা যদি আন্তর্জাতিক সম্পর্কের কথা বলি, তারা কথা দিয়েছিলেন যে আওয়ামী লীগ সরকার 15 বছরে অনেকগুলি আন্তর্জাতিক আইন করেছে দ্বিপাক্ষিক বিভিন্ন দেশের সঙ্গে, যেগুলির অনেকগুলির মধ্যে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে। সেগুলো তারা রিভিউ করবেন, কোথায় কোথায় বিঘ্ন ঘটেছে সেগুলো তারা মানুষের সামনে প্রকাশ করবেন, এবং যে সমস্ত জায়গাগুলি খুঁজে পাওয়া যাবে সেগুলি দরকার হলে তারা নতুন করে রিনিগোশিয়েট করা কিংবা বাতিল করবার সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই পর্যন্ত তার কোনো লক্ষণ আমরা দেখতে পাই নাই। তাহলে তারা কথা দিয়ে কথা রাখে না, তারা জবাবদিহিতার কোনো ব্যবস্থা নাই, তাদের কোনো গভর্নেন্সের কোনো ব্যবস্থা আমরা দেখছি না। আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো হয় নাই। এই সরকার কি কোনো ভালো কাজ করে নাই? না, সেটা আরেক আলোচনা। নিশ্চয়ই কিছু কিছু কাজ করেছে। এই যে আপনার আমি নির্দ্বিধায় এইসব কথাবার্তা বলছি, হ্যাঁ, তার কেউ আপনাকে আক্রমণ করছে না কিংবা চোখ রাঙাচ্ছে না, এগুলি ভালো কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো আপনার আমার শুধু ব্যাপার নয়, কেবলমাত্র মত প্রকাশের ব্যাপার নয়। এই যে সারা দেশের মানুষের যে সামষ্টিক স্বার্থ, সেই স্বার্থের পরিপূরক যে সমস্ত কাজগুলি করা দরকার, গণতন্ত্রায়নের জন্য, জবাবদিহিতার জন্য যে কাজগুলো করা দরকার, এটা তো আসলে একটা রাজনৈতিক বিষয়। সেগুলোতে অগ্রগতি তো দূরের কথা, আমরা তাদের পশ্চাৎপদতা লক্ষ্য করছি। ফলে এটা থেকে মুক্তি দরকার। এই মুক্তির পথ কি? এখানে তো কোনো বাংলাদেশে কোনো বিপ্লব সংগঠিত হয় নাই, কোনো রেভলিউশনারি পার্টিও এখানে উপস্থিত না, এখানে কোনো সশস্ত্র সংগ্রামের মধ্যেও আমরা নাই। তাহলে এইরকম একটা অবস্থায় আমাদের একটা ইলেকট্রাল ট্রানজিশন হওয়া দরকার। ফলে একটা নির্বাচনের মাধ্যমে যদি একটা স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকার যদি গভর্নেন্স এর চেয়ে ভালো করে এবং যেই ধরনের সমাজের দাবি দফা উত্থাপিত হয়েছে তার চাপে তাদের মধ্যে কিন্তু স্বচ্ছতা আসে, বা তার স্বচ্ছতা না আসলেও তার জন্য লড়াই করবার কতগুলি প্রাতিষ্ঠানিক রীতিনীতি যদি চর্চা করা যায়, তাহলে বাংলাদেশের সামনে একটা ইতিবাচক দিক আছে। সেই দিকগুলি বিবেচনা করলে এই সরকার আগেই বলেছে যে ফেব্রুয়ারির মধ্যে, তারা মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবেন। ওনারা বলছেন, ওনার ধর্মের টার্মসে কথা বলেন, রোজার আগে, মাগরিবের পরে। অর্থাৎ আমরা যেটা বুঝছি ক্যালেন্ডার হিসাবে আপনার মধ্য ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করবেন। ইলেকশন কমিশন বলছে তার 2 মাস আগে তারা পরিষ্কারভাবে নির্বাচনের শিডিউল দিবেন, অর্থাৎ ডিসেম্বরে এটা দিবেন। তাহলে এটা ইঙ্গিতটা আর একটু এগুলো, আমি মনে করি এটা ইতিবাচক লক্ষণ। আপনি প্রশ্ন তুলেছেন যে জামাত ইসলামী অস্বচ্ছ বলেছে। জামাত ইসলামী কেন? এনসিপি বলছে প্রতিশ্রুতি ভঙ্গ। জি, একটা করে বলি, জামাত ইসলামী কেন অস্বচ্ছ বলেছে আমি খুব পরিষ্কার না। কারণ হচ্ছে যে জামাত ইসলামী ফেব্রুয়ারি নির্বাচন অ্যাগ্রি করেছে, জামাত ইসলামী সবার আগে ক্যান্ডিডেট সেট করেছে, জামাত ইসলামী ইতিমধ্যেই আপনার নির্বাচনী পোস্টার ছাপানো এবং লাগানো শুরু করেছে।
তো এটা স্বচ্ছ না, মানে তো তারা তো 2 মাস আগে বলছে, 2 মাসের এই মধ্য ডিসেম্বরে তারা পরিষ্কার কবে তারিখে নির্বাচন, কবে ক্যান্ডিডেচার, কবে প্রার্থিতা প্রত্যাহার, সেটা একটা তো আরেকটা রুটিন। তো সেটা তারা দিবে, কিন্তু এটা অস্বচ্ছতার আমি এখনও পর্যন্ত কোনো কারণ দেখি না। জামাত ইসলামী সবসময় মুখে এক কথা বলে, কাজে আরেকটা করে। ফলে এটা তাদের সঙ্গে এই রাজনৈতিক রেটরিকের বাইরে এই মুহূর্ত পর্যন্ত আমি কোনো দেখছি না, পরবর্তীকাল দেখব। এনসিপির দিক থেকেও এই বক্তব্যের মধ্যে অসঙ্গতি আছে, কারণ 2 দিন আগেই আমি এনসিপির একজন প্রভাবশালী নেতাকে বলতে শুনেছি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে তাদের কোনো সমস্যা নাই। তারা সঙ্গে যেটা বলে তাদের দিক থেকে সেটা ন্যায্যতা আছে, সেটা হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা এগোতে হবে। জুলাই সনদের কতগুলি প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতি কী পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেগুলোর রূপরেখা তৈরি করতে হবে, আইনগত পদ্ধতি কী, তো সেগুলো নিয়ে তো এখনও কথাবার্তা চলছে। এই আকাঙ্ক্ষার মধ্যে তাদের ন্যায্যতা আছে। আর সঙ্গে আর একটা কথা যেটা যুক্ত করতে চাই আমি এনসিপির তরুণদের ব্যাপারে, তাদের তো ম্যানিফেস্টো এখনও তৈরি হয় নাই, ঠিক কোন ধরনের রাজনীতি তারা করবেন এখন আমরা জানি না। কিন্তু একটা বিষয়ে তারা প্রায় আগে আর বেশি করে বলতে এখন কম করে বলে, তারা যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক রাষ্ট্রের উত্থান হওয়ার সম্ভব কথা ছিল, যে রাষ্ট্র গঠন এবং পরিগঠন এবং বিকাশের কথা ছিল, সেটা হয় নাই বলে তারা মনে করেন। এটা যথার্থভাবেই তারা মনে করেন। তাহলে এখানে একটা দ্বিতীয় রিপাবলিক তৈরি করবার কার্যক্রম শুরু করতে হবে, সেটা তারা বলেন। আমি মনে করি এই রাজনৈতিক দর্শন ন্যায্য এবং এটাই বাংলাদেশের জন্য দরকার। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের, আমরা কানাঘুষা যেগুলি শুনি, তাদের যারা তাত্ত্বিক মুরব্বী, সেইটা তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত, তাদের সঙ্গে তাদের একটা সংলাপ করা দরকার, নিজেরও বোঝা দরকার যে এই দ্বিতীয় রিপাবলিক করতে হলে যে রাজনৈতিক প্রস্তুতি, যে সাংগঠনিক প্রস্তুতির প্রয়োজন, সেইটা এখনো পর্যন্ত বাংলাদেশে হয় নাই। তার জন্য কাজ করতে হবে, কারণ এইটা একটা রাজনীতি। এই রাজনীতিটাকে আপনার প্রতিষ্ঠা করতে হবে সমাজে। সেই সমাজে প্রতিষ্ঠা করার দীর্ঘ প্রক্রিয়া, এই রাজনীতিটাকে সামনে নিয়ে প্রতিদিন কেন এই দ্বিতীয় রিপাবলিক দরকার, কেন প্রথম রিপাবলিকটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে এই মানুষের আকাঙ্ক্ষার প্রতি বিশ্বস্ত থেকে তৈরি হয় নাই, এইটা বোঝাইতে হবে। এটা তাদের মুরব্বীরাই ঠিক মতন বোঝে না, তারা প্রায়োগিক রাজনীতি বোঝে না, কী পদ্ধতিতে কী কখন বাস্তবায়ন করা যায় সেগুলি বোঝে না। আমি অনুমান করি এই তরুণরাও এইটা স্থিরভাবে এটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নাই, অথবা যারাদের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার তাদের সঙ্গেও আলাপ আলোচনা করে নাই, বা যেই বই পুস্তকগুলি ভালো করে অধ্যয়ন করা দরকার। কারণ রাষ্ট্র তৈরি করা মানে এটা কাকের মানে বাসায় কোকিলের ডিম ফোটানোর মতন না। এইটা নিজেদেরকে সংগঠিতভাবে সচেতনভাবে কর্মসূচি সামনে রেখে মানুষের সামনে গিয়ে সেইটার ন্যায্যতা প্রতিষ্ঠা করে ছাড়া এটা প্রতিষ্ঠা করা যায় না। সেই রাজনীতিটা সচেতনভাবে সমাজে জারি রাখতে হবে। সেটা না হওয়া পর্যন্ত তাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এরকম একটা অস্থির সময়ের মধ্যে একটা জবাবদিহিতাহীন একটা সরকার অধীনে, যার গভর্নেন্স নাই, যার অধিকাংশ মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে, তাদের স্বচ্ছতার কোনো অভাব যথেষ্ট পরিমাণে দৃশ্যমান, এবং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে থাকছে। অনিশ্চয়তার রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে না, নানান ধরনের ইনভেস্টমেন্ট হয় না, দারিদ্র্যের হার প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। এরকম একটা সময়ের মধ্যে একটা জবাবদিহিতাহীন সরকার অধীনে থাকার চাইতে একটা নির্বাচিত সরকারের দিকে যাওয়া নির্বাচনের মাধ্যমে, এবং সেই সরকারকে সমাজের ভেতর থেকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আশাকাঙ্ক্ষা উঠে এসেছে সেগুলো বাস্তবায়ন করার রাজনৈতিক চাপ জারি রাখা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আরেক দিক থেকে দেখলে আপনি লক্ষ্য করুন, এই সরকারের যে সমস্ত ব্যর্থতা আছে তার মধ্যে তার দৃষ্টিভঙ্গির ব্যর্থতা এবং তার গভর্নেন্সের, ডেমোক্রেটিক গভর্নেন্সের একটা ব্যর্থতা লক্ষ্য করুন। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে, ন্যায্য পতনের মধ্য দিয়ে, যেই সরকার 3 মাসেই হাজারের উপরে মানুষকে হত্যা করে গণতন্ত্র চেয়েছে বলে যে তাদের যে বিদায় হয়েছে, তার মধ্য দিয়ে বাংলাদেশে এখানে যে ভারতীয় আধিপত্য তৈরি হয়েছিল, মোটামুটিভাবে অন্তত উপরের দিক থেকে তার অবসান ঘটেছে। আপাতত ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়ে পাকিস্তানের বলয়ের মধ্যে ঢুকে যাওয়া,
এইটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও স্পিরিট না, 24-এর গণঅভ্যুত্থানেরও স্পিরিট না। এই সমস্ত বাংলাদেশে যে সংগ্রামগুলো হয়েছে তার স্পিরিট হচ্ছে এখানে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র কায়েম করা, নিজেদের একটা সেলফ রুল তৈরি করা, মর্যাদার সঙ্গে নিজেদেরকে রক্ষা করা। এই কয়েকদিন আগে এক পাকিস্তানি মন্ত্রী এসে, আপনি লক্ষ্য করুন কী কথা বললো, আপনারা আলাপ করেছেন আমি দেখেছি, হ্যাঁ, তাদের কলব পরিষ্কার করতে বলছে। তার হাতে রক্ত, তার গায়ে রক্ত, সে এখনও পর্যন্ত ক্ষমা চাওয়ার মতন অনুতাপ বোধ তাদের মধ্যে তৈরি হয় নাই। তার সঙ্গে যে সক্রিয়ভাবে হত্যাযজ্ঞের মধ্যে সহযোগিতা করেছে, যেই তাদের ইয়াহিয়ার আমলে তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকারের যারা মন্ত্রিত্ব করেছে জামাত ইসলাম, যারা যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে রাজনৈতিকভাবে অভিযুক্ত, তারা এখনও পর্যন্ত ক্ষমা চাওয়ার মতন আপনার মানসিকতা অর্জন করে নাই, ভুল স্বীকার করার মতন মানসিকতা অর্জন করে নাই। সেই পার্টির কিন্তু এখন রমরমা। সেই পার্টি তাকে বকা দেয়, ওকে গালি দেয়, আরেকজনকে সমালোচনা করে, গণতন্ত্রপরায়ণ মানুষদের অশ্লীল ভাষায় গালাগাল দেয়। তাদের সাংস্কৃতিক মানও এত খারাপ, আপনি দেখবেন যে তাদের যে সাইবার ইউনিটসগুলি, সেখান থেকে আপনাকে আমাকে যেই ভাষায় গালি দেয়, এই গালির যে মধ্য দিয়ে তাদের যে সাংস্কৃতিক মান বেড়ে যায়, এই সাংস্কৃতিক মান নিয়ে বাংলাদেশের বিকাশের জন্য এদেশের মানুষ যুদ্ধ করে নাই, এদেশের মানুষ যুদ্ধ পরবর্তী বাংলাদেশে আত্মাহুতি দেয় নাই, প্রতিটা রেজিম আমলে গণতন্ত্রের জন্য মানুষ মরে নাই, কারাবরণ নির্বাচন করে নাই। তো ফলে এই যে পাকিস্তানের আর জামাত ইসলামী রমরমা দেখার জন্যে এই বাংলাদেশের অধিকাংশ মানুষ, বিপুল অধিকাংশ মানুষ প্রস্তুত না। বাট এই সরকারের আমলে আমরা তাদের একটা আপার হ্যান্ড দেখতে পাচ্ছি, এবং তাদের ব্যাপারে রাজনৈতিকভাবে সংগ্রাম করা এটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তারা মব সৃষ্টি করে, তারা এখানে ওখানে লোকজন পাঠিয়ে, হ্যাঁ, তাদের মতামত অপছন্দ হলে তাদের উপর শায়েস্তা করবার চেষ্টা করে। জানেন রাজধানীতে গতকালও মব সৃষ্টি করা হয়। কোনটা? ওই যেটা মঞ্চ 71-এর ওই যে সমাবেশটা, ওটা পণ্ড হয়ে যায় সেখান থেকে আমরা ঢুকাবার আগে একটা শুনলাম, আমি একটু আশ্চর্য হলাম, সেখানে নাকি আমার নামও ছিল। প্রথম কথা হচ্ছে যে আমার সঙ্গে এই সংগঠন ওইখানে যাবার জন্য কোনো যোগাযোগ করেনি। হ্যাঁ, আমি আপনার কাছে প্রথম শুনলাম। বা তারা এটা করবে এটা আমরা আগেই জানি, সে কারণে তো সেটা সংগঠন। এখন প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের কথা বললেই কিছু লোকের গায়ের মধ্যে গাত্রদাহ হয়, অথচ বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশ প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেই অনুযায়ী বাংলাদেশের বিকাশ হয় নাই বলেই আজকে এখনও পর্যন্ত একটা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে নাই। এখনও পর্যন্ত সত্যিকার অর্থে বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা রাষ্ট্রীয়ভাবে বাধা না আসলেও সামাজিকভাবে বাধার মুখোমুখি হয়। তাহলে এই যে যারা 71 সালের কথা বললেই আপনার যাদের গাত্রদাহ হয়, তাদেরকে দমন করা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ। অথচ এই সময় আমরা উল্টোটা দেখতে পাচ্ছি। মঞ্চ 71 নামে তারা কি বলতে চান, আমার ধারণা, আমি একটা কাগজ পড়েছি, আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন, তাদের রাজনৈতিক জীবনে অনেক অবদান আছে, এটা সত্য, কিন্তু তারা আবার অভিযোগ করছেন যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা এই সরকার ধূলিসাৎ করে দিয়েছে কী সব দলিলপত্র রেখে। সেইটা আমি মনে করি সঠিক না, কারণ এখানে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে 24-এর গণঅভ্যুত্থান তারই এক্সটেনশন হিসেবে এই তরুণরাই শতবার সহস্রবার সঠিকভাবে এটা বলেছে। বরং এটা যেহেতু যে অভিযোগ যদি তারা করতো যে এই বিকাশের পথ অন্তরায় হিসেবে আপনার তৎকালীন স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারীরা, অপরাধ বোধ তৈরি না হওয়া বিরোধিতাকারীরা আজকে অন্যান্যদের উপর চড়াও হচ্ছে, সেইটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা জরুরি, তাহলে সেটা ভালো কাজ করতেন। কিন্তু তারা ঠিক আছে, হ্যাঁ, সব মানুষ তো সঠিকভাবে সঠিক ইতিহাসবোধ থেকে কথা বলতে পারবে বা বলবে, সেটা নাও হতে পারে, কিন্তু তাদের উপর চড়াও হতে হবে, এইটার জন্য তো মানুষ এখানে আত্মাহুতি দেয় নাই। বিভিন্ন মতামত তো সমাজে আপনার বলবার স্বাভাবিক সুযোগ থাকতে হবে। তো এইটা যারা করেছে আমি মনে করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের দিক থেকে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এটা সমস্যা, যেটা সেই সমস্যাটাই কিন্তু একটা আন্দোলন চলছে, এবং জানেন যে কী দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করছেন, এবং এটার জন্য সর্বশেষ কর্মসূচি হচ্ছে কমপ্লিট শাটডাউন। দেখুন, এই যে সমাজের ছোট ছোট যে
জনগোষ্ঠী তাদের কারোর কিছু ন্যায্য দাবি থাকে, আবার তাদের ন্যায্য দাবি আরেক জনগোষ্ঠীর দাবির সঙ্গে সাংঘর্ষিক হয়। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এবং আপনার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স যারা, তাদের দাবিগুলি দুই পক্ষেই কতগুলি ন্যায্য দাবি আছে এবং দুই পক্ষে কিছু অন্যায্য দাবিও আছে। এক পক্ষ বলে এদেরকে ইঞ্জিনিয়ারই বলা যাবে না, আরেক পক্ষ বলে যে তারা 3 বছরের কোর্স করলেও তাদের সমান ইঞ্জিনিয়ারিং এর পদ দিতে হবে। সঙ্গে আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমরা আরেক দিকে যাই বরং আলোচনাটা। এখানে হচ্ছে যে এগুলো একটা রাষ্ট্রের মধ্যে নানান কন্ট্রাডিক্টরি ইন্টারেস্ট থাকবে, সেই ইন্টারেস্টগুলিকে নানানভাবে রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আপনার সমস্যা অতিক্রম করা সরকারের কাজ। সেটা সরকার সেগুলো হয়তো চেষ্টা করছে, কিছু কিছু তারা প্রয়াস আমরা লক্ষ্য করছি। কিন্তু আপনি লক্ষ্য করুন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা যখন পাশ করেন তারা 10th গ্রেডে, রাষ্ট্রের যে নানান চাকরির যে হায়ারার্কি, তার 10th গ্রেডে আপনার দিয়ে চাকরিটা শুরু হয়। বুয়েট এবং অন্যান্য যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স আপনার 4-5 বছরের কোর্স করে তাদের দাবিগুলির মধ্যে একটা আছে যে তারা তাদের চাকরি শুরুটা 10th গ্রেড দিয়ে শুরু করতে হবে। এইখানে বরং যে ছবিটা আপনি পান, অর্থাৎ বুয়েটের ইঞ্জিনিয়াররা বা রুয়েট বা অপরাপর ইঞ্জিনিয়াররা, তারা কিন্তু তাদের গ্রেড থেকে নিচে নেমে আরেকটা জায়গায় এন্ট্রি পয়েন্টে ঢুকতে চাইছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার নিজস্ব জায়গা, তার জন্য মর্যাদাবান জায়গার বাদ দিয়ে নিচের দিকে সে চাকরি করছে। অর্থাৎ এখানে আনএমপ্লয়মেন্টের সমস্যা তৈরি হচ্ছে, বেকার তৈরি হচ্ছে, শিক্ষিত বেকার। সেই বেকারত্ব দূরীকরণের জন্যে এখানে যে পরিমাণ কল কারখানা গড়ে ওঠা উচিত, নানা ধরনের ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটা উচিত, সেইগুলি যদি বিকাশ ঘটতো তাহলে এই ধরনের দাবি উঠত না। সেইটার দিকে সরকারের নজর দেওয়া উচিত। এখানে বড় বড় ব্যবসায়ী কোম্পানিগুলির সেখানে নজর দেওয়া উচিত। রুলিং ক্লাসে যারা পয়সাওয়ালা লোকজন, তাদের শুধু নিজের পয়সা বানানোর ধান্দা বাদ দিয়ে, পয়সা বানানো তো তাদের দরকার বুঝলাম, এবং সমাজে তো সম্পদ তৈরি করতে হবে, সেটা তারা করুন। কিন্তু সেই সম্পদ তৈরি করবার ক্ষেত্রে এই তরুণ শিক্ষিত জনসম্প্রদায়কে কীভাবে সম্পৃক্ত করা যায়, তার যদি সেইটার চেষ্টা যদি না করে, আপনি তো প্রতিনিয়ত শিক্ষিত বেকাররা সংঘবদ্ধভাবে রাস্তায় নামবে, এবং তার সে যদি বেকার থাকে, তার যদি এই যে কোটা আন্দোলনটা কিন্তু এই কারণেই শুরু হয়েছিল, এটার একটা মর্মের দিক থেকে একটা অর্থনীতি বা আন্দোলনের একটা দিক ছিল এটার মধ্যে। সে যদি চাকরি না পায়, কর্মসংস্থানের সুযোগ না থাকে, তাহলে এই ধরনের আন্দোলনগুলি আরও অনেক বেশি বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রেই একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্যে গণতান্ত্রিক শক্তির বিকাশ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং জনস্বার্থপরণ নীতির জন্যে আপনার সংগ্রাম করা। এখন মর্যাদার লড়াইয়ের জন্য তো লেখাপড়া বন্ধ, এটা কাগজের শিরোনাম দেখছি আমি। সেই ক্ষেত্রে এটা নেগোসিয়েশনের পথ বের করতে হবে। এটা খুব জটিল সমস্যা। আমি বলছি এই সমস্যার প্রধান কারণ হচ্ছে বেকারত্ব বেড়ে যাওয়া, কর্মসংস্থানের অভাব। তার মানে হচ্ছে এখানে যথেষ্ট শিল্প কারখানা তৈরি হচ্ছে না, যথেষ্ট ব্যবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে না, যেখানে আমাদের এই শিক্ষিত তরুণদেরকে মর্যাদাপূর্ণভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আপনার একটা হচ্ছে আশু সমস্যা, এইটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করতে হবে। কারণ এই সমস্যার যদি প্রকৃত অর্থে আপনি সমাধান চান, তাহলে দীর্ঘমেয়াদী জনস্বার্থপরণ অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করা ছাড়া, এবং এরকম একটা জবাবদিহিতামূলক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হওয়া ছাড়া এই সমস্যার সমাধান হবে না। ফলে আমাদেরকে তার জন্য বলতে হবে এবং লড়াই করতে হবে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের জানেন তো আপনি অতি একদম কাছে, নির্বাচন নিয়ে তো নানামুখী আলোচনা চলছে, নানা সমীকরণ চলছে, রাজনীতিতে নানা ধরনের কী হচ্ছে। কিন্তু এর মধ্যে আবার সব ক্যান্ডিডেটরা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, রাজনৈতিক দলগুলো না হইলেও, সরাসরি না হলেও তারা কিছু কিছু দল অবশ্য সরাসরি, তো তারা নির্বাচনে যে কৌশল বা প্রচারণা সেটা তারা করছেন। এই অবস্থায় আপনি এটাকে কীভাবে দেখেন? হাতে মাত্র সময় আছে 3 মিনিট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা অত্যন্ত ভালো লক্ষণ। তরুণরা নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য কম্পিট করছে, সংগ্রাম করছে, যার যার কথা বলছে। হ্যাঁ, সেগুলো সাধারণ ছাত্ররা এটা দেখবেন। এই ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করা দরকার, সাইবার বুলিং
যে শুরু হয়েছে বিশেষত ছাত্র শিবির এবং অপরাপর আরও দু একটা সংগঠন থেকে, এগুলো কুরুচিপূর্ণ, এগুলো না বন্ধ করবার জন্য সরকার এবং সরকারের যে হাতে যেহেতু এগুলো টেকনিক্যালিটিসের কতগুলি প্ল্যাটফর্ম আছে তার, আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে কোড অফ কন্ডাক্ট ঠিক করে সেটা এনফোর্স করা দরকার। এই প্রসঙ্গে বরং আমি এটা ইতিবাচকভাবে দেখি, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। এই প্রসঙ্গে বরং আমি একটা কথা বলতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত অদূরদর্শী একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেটা হচ্ছে যে এই ইলেকশন সুপারভাইজ করবার জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে ন্যাশনাল আর্মি নিয়োগ করা। এটা অত্যন্ত খারাপ সিদ্ধান্ত। আর্মি কিন্তু বলে দিয়েছে তারা, এটা আসছি দুদিন পরে তাদেরকে বলতে হয়েছে। হ্যাঁ, কেন এটা হলো খারাপ সিদ্ধান্ত? এক নম্বর হচ্ছে এত বছর ধরে ঢাকা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য আর্মি নিয়োগ করতে হবে, এইটা ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য আপনার অমর্যাদাকর। তারা যদি ওইখানে ঠিকমতো একটা ভোট করতে না পারেন নিজেরা, তাহলে তারা যে এত বড় গণঅভ্যুত্থানের গণতন্ত্রের জন্য নেতৃত্ব দিয়েছেন তো তারা, হ্যাঁ, সেইটা আর সমাজের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। এটা তাদের প্রত্যেক দল সংগঠন প্রতিদ্বন্দ্বী তাদের জন্য চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে এই সিদ্ধান্তের অদূরদর্শিতা হচ্ছে এই জায়গায় ছিল, আজকে ছাত্র সংসদের নির্বাচনের জন্য যদি ন্যাশনাল আর্মি লাগে, আগামীকাল ভুরুঙ্গামারি কলেজ, পরশু দিন আরেকটা কলেজের, এটাকে একটা ন্যাশনাল আর্মির কাজ হতে পারে না। তৃতীয়ত হচ্ছে আমরা চাই আর না চাই, এই এনসিপির কয়েকজন নেতার কিছু প্রকাশ্য কথাবার্তা, এগুলি এক ধরনের রিপারকাশন তৈরি করেছিল, যে এটা সর্বশেষ আর্মির যে অফিসার্স অ্যাড্রেস হয় সেখানে আমরা তার কিছু প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। এইরকম একটা টেন্স সিচুয়েশনে ছাত্রদেরকে এবং আর ন্যাশনাল আর্মির জুনিয়র অফিসার এবং কনস্টেবলদেরকে মুখোমুখি দাঁড় হয়ে পড়বে না, এটার কি গ্যারান্টি? সেইটা ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার মতন বুদ্ধিবৃত্তিক দক্ষতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে থাকা উচিত ছিল। আমি ব্যক্তিগতভাবে খুশি, এইরকম কোনো একটা সম্ভাব্য বিপদ থেকে রক্ষা হবে। আর্মির আজকে একটা আইসপিআরের একটা দেখলাম যে তাদেরকে সরকার এখনো বলেও নাই, বা তারাও এটার মধ্যে আসতে ইচ্ছুক না। এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। অনেক অনেক ধন্যবাদ কবির। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।